বৃহস্পতিবার শুরু হচ্ছে বিপিএল এর ষষ্ঠ রাউন্ড। মিরপুরে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। মর্যাদার লড়াইয়ে জিততে চায় দুই দলই। বৈশাখের তীব্র গরমের প্রভাব বিপিএলেও। মাঠে মনোসংযোগ থাকছে না ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের। বাড়ছে ইনজুরির সংখ্যা, সচেতন হওয়ার পরামর্শ। তাজিকিস্তানের বিপক্ষে এফসি কাপের বাছাই পর্বের জন্য শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। প্রথম দিন যোগ দিয়েছেন 21 ফুটবলার। এবং বৃহস্পতিবার শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। অংশ নিচ্ছে শীর্ষ 12টি ক্লাব। উদ্বোধনী ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ রেলওয়ে স্পোর্টিং ক্লাব। ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেই সাথে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া নানা গল্প, এসব নিয়েই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিয়ামতুল্লাহ বাবু। ঘরোয়া ক্রিকেটের খবর। ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে এসে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। মর্যাদার লড়াইয়ে দলগত পারফর্ম করে জয় পেতে চান আবাহনী অধিনায়ক তামিম ইকবাল। মোহামেডান কোচ সোহেল ইসলামও আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। একই সময় বিকেএসপিতে প্রাইম ব্যাংকের মোকাবেলা করবে ভিক্টোরিয়া, আর ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। আবাহনী মোহামেডান ম্যাচ মানেই তুমুল উত্তেজনা, বন্ধুর শত্রু বনে যাওয়া, আর স্টেডিয়ামের গেটের বাইরে লম্বা লাইন। বর্তমান প্রজন্মের কাছে এমন বিষয়গুলো রূপকথা মনে হলেও একসময় এটাই সত্যি ছিল। দুই ক্লাবকে ঘিরে সমর্থকদের আবেগ কমে গেছে অনেকটাই। সম্বল শুধু সোনালী অতীত আর ঐতিহ্য। ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে তামিমের আবাহনী আর মুশফিকের মোহামেডান। আকরাম চাচা, তারপর নান্নু ভাই, ওনারা একটা টিমে 10 বছর 15 বছর ধরে খেলেছেন। সো ওনাদের মধ্যে যে ফিলিংসটা ছিল, এটা হয়তো বা এই টিমের মধ্যে ওই ফিলিংসটা নাই, বাট একটা ইম্পর্টেন্স যে জিনিসটা আছে, যেটা আমরা জানি উই রিপ্রেজেন্টিং আবাহনী অ্যান্ড মোহামেডান নোজ যে ওরা মোহামেডানকে রিপ্রেজেন্ট করতে। 5 ম্যাচের 2টিতে হেরে কিছুটা ব্যাকফুটে আকাশী নীলরা। পেস বোলিং বিভাগে তাসকিন রাজুরা এখনো নিজেদের পুরোপুরি মেলে ধরতে পারেননি। দলের সাথে যুক্ত হয়েছেন শাহাদাত হোসেন রাজীব। উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসও ছন্দে নেই ব্যাট হাতে। 3টি জয় পেলেও অধিনায়ক তামিম এখনো সন্তুষ্ট হতে পারেননি দলের সার্বিক পারফরম্যান্সে। আবাহনী অধিনায়কের আশা চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করার। চ্যাম্পিয়ন রেসে থাকতে হলে আমাদের আরো এর চেয়ে অনেক বেটার ক্রিকেট খেলা লাগবে, বিকজ আমি বিশ্বাস করি যে আমরা আসলে খুব একটা বেশি ভালো ক্রিকেট খেলছি না। সো কালকে আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট টিম টুর্নামেন্টের মোহামেডান। ওদের সাথে যদি আমাদের জিততে হয় অথবা কম্পিট করতে হয়, আমাদের লাস্ট যেই পারফরমেন্সগুলো আছে ওদের চেয়ে অনেক ভালো খেলতে হবে। এদিকে ব্যাট বলের দারুণ পারফরম্যান্সে লিগের টেবিল টপার মোহামেডান। মুশফিক থারাঙ্গারা ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। নাইম ইসলাম, এনামুল জুনিয়ররা বল হাতে এখন পর্যন্ত বেশ সফল। তাই আবাহনী বধে পুরোদমেই প্রস্তুত সাদা কালোরাও। ওদের যেমন ভালো টিম, আমরা এখন একটা ভালো ছন্দে আছি। আপনারা জানেন আমাদের উইনিং ভালো, আমাদের টিমের কম্বিনেশনটাও ভালো। সেক্ষেত্রে মনে হচ্ছে যে একটা ভালো খেলা আশা করা যায়। শেষ হাসি যেই হাসুক, মর্যাদার লড়াই বলে কথা। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। তাই জমজমাট এক ম্যাচের জন্য মঞ্চ হয়ে অপেক্ষায় আছে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগে পঞ্চম রাউন্ড শেষে 4 জয় ও 1 হারে তালিকায় 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর সমান পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে পিছিয়ে থেকে প্রাইম দোলেশ্বর আছে দ্বিতীয় স্থানে। এদিকে 3 জয় 1 হার ও 1 টাইয়ে সমান 7 পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে ভিক্টোরিয়া তৃতীয় ও রূপগঞ্জ আছে চতুর্থ স্থানে। একইভাবে 3 জয় ও 2 হারের দিক থেকে পরিসংখ্যান একই হলেও রান রেটে গাজী গ্রুপ ক্রিকেটার্স পঞ্চম, আবাহনী ষষ্ঠ, প্রাইম ব্যাংক ক্রিকেট একাডেমি সপ্তম ও শেখ জামাল অবস্থান করছে অষ্টমে। অন্যদিকে পয়েন্ট তালিকার নবমে ব্রাদার্স ইউনিয়ন, কলাবাগান ক্রীড়াচক্র দশম ও কোনো ম্যাচেই জয় না পাওয়া কলাবাগান ক্রিকেট একাডেমি ও ক্রিকেট কোচিং স্কুল যথাক্রমে 11 ও 12তম স্থানে রয়েছে। অতিমাত্রার গরমে ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের মাঠে মনঃসংযোগে ব্যাঘাত ঘটছে, যে কারণে ইনজুরিতে পড়ছেন তারা। এমনটাই মন্তব্য করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। তাই প্রচণ্ড রোদে দীর্ঘ সময় এমন বৈরী আবহাওয়ার সাথে মানিয়ে নিতে নানা পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে ব্যাপারগুলো মাথায় রেখে ক্রিকেট বোর্ড সচেতন রয়েছে বলে জানিয়েছেন গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। মঙ্গলবার ঢাকার তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আর্দ্রতা ছিল গড়ে 56%।
স্বাভাবিকভাবে প্রচন্ড গরম অনুভূত হয়েছে, কিন্তু কাঠফাটা রোদেই হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। বর্তমানে দেশের আবহাওয়ার যে অবস্থা, তাতে করে খেলার মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের আগে প্রকৃতির সাথেও লড়তে হচ্ছে খেলোয়াড়দের। তাই কিনা মঙ্গলবার বৈরী আবহাওয়ার সাথে পেরে উঠতে পারেননি আম্পায়ার নাদির শাহ। ফতুল্লায় গগন ফাটা রোদে মনোসংযোগ ধরে রাখতে না পারায় আহত হয়েছেন তিনি। এছাড়াও মিরপুরে একই দিনে দারুণ ব্যাটিং করা এনামুল হক বিজয় 70 রান নিয়ে এগোচ্ছিলেন আরেকটি সেঞ্চুরির দিকে, কিন্তু প্রখর রোদের কাছে হার মানতে হয়েছে তাকেও। প্রচন্ড তাবদাহে পানি শূন্যতার কারণে মাংসপেশিতে টান পড়েছে তার, যে কারণে আর মাঠে নামা হয়নি বিজয়ের। একে তো প্রচন্ড গরম, 35-এর উপরে টেম্পারেচার থাকছে, এর সঙ্গে যুক্ত হয়েছে হিউমিডিটি। তো এই দুটোর প্রভাবে স্বভাবতই সারাদিনের খেলা, সো প্লেয়ারদের উপর প্রচণ্ড চাপ পড়ছে। কিছুক্ষণ পরপর ড্রিঙ্কস ব্রেকটা নেওয়া এবং কতটুকু পানি খাবো, কি টেম্পারেচারে পানি খাবো এবং কিভাবে পানি খাবো। অতিমাত্রার গরম আর রোদের মধ্যেও বিসিবি নেই ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট আসরে বিশেষ কোনো পরিকল্পনা। আমাদের ফার্স্ট এজ বক্স বলি, আমাদের আইস বক্স বলি, আমাদের ফিজিও বলি, এইসব ব্যাপারগুলিতে আমরা এখন খুব সিরিয়াস। শুধু তাই না, যেমন যে ভেন্যুগুলিতে খেলা হবে সেই ভেন্যুগুলিতে কোনো সমস্যা হলে হসপিটাল, ডাক্তার, এইসব ব্যাপারগুলি আমাদের নিশ্চিত করা আছে। এদিকে ক্রিকেটার এনামুল হক বিজয় ও আম্পায়ার নাদির শাহ প্রচন্ড গরমে অসুস্থ হলেও এখন অনেকটাই সেরে উঠেছেন। কিন্তু ক্রিকেট আকাশে একটা প্রশ্ন ভারী হয়ে ভাসছে, তা হলো এমন বৈরী আবহাওয়ার মধ্যে 50 ওভারের ক্রিকেট আসর চালিয়ে যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। আইপিএল এর খবর। চলতি আসরে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ ও জহির খানের দিল্লি ডেয়ারডেভিলস। 10 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে একদিকে শীর্ষে আছে সানরাইজার্স, অন্যদিকে এক ম্যাচ কম খেলে 10 পয়েন্ট নিয়ে দিল্লি আছে টেবিলের 4 নম্বরে। হায়দ্রাবাদে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। প্লে অফে ওঠার সমীকরণে সানরাইজার্স হায়দ্রাবাদ যেমন এগিয়ে আছে, তেমনি দিল্লি ডেয়ারডেভিলসও আছে সেই রেসের তালিকায়। 10 ম্যাচের 7টিতে জয় পাওয়া ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ গেল ম্যাচে রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে জয় পাওয়ায় আত্মবিশ্বাসে আছে এগিয়ে। যদিও সেই ম্যাচে পুনের বোলারদের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা। অন্যদিকে বোলিং বিভাগে নেহরা ভুবনেশ্বররা জ্বলে উঠলেও কোনো উইকেট পাননি কাটার মাস্টার মুস্তাফিজ। তাই এই ম্যাচে তার জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে হায়দ্রাবাদ। অন্যদিকে গেল ম্যাচে কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে 9 রানে হারে দিল্লি। সেই ম্যাচে ডিকক ও স্যামসন ব্যাটিংয়ে ভালো করলেও বোলিং বিভাগের ব্যর্থতায় হারের তিক্ততা পেয়েছে দিল্লি। তাই এই ম্যাচে জয় তুলে নিতে দুই বিভাগেই মনোযোগী থাকবে জহির খানের দল। আইসিসি চেয়ারম্যান হবার জন্য বিসিসিআই এর পদ ছাড়েননি শশাঙ্ক মনোহর, এমনটাই জানালেন এই ক্রীড়া সংগঠক। তিনি বলেন, ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতির ক্ষমতা সম্পর্কে সবাই অবগত, তাই তার আইসিসির পদের জন্য বিসিসিআই ছাড়ার গুজবটা অমূলক। তিনি আরো জানান, একই সাথে বিসিসিআই ও আইসিসির পদে থাকলে নিরপেক্ষ থাকাটা বেশ কঠিন। গত মঙ্গলবার বিসিসিআই প্রধানের পদ ছাড়েন মনোহর। পদ পরিবর্তনের চক্র অনুসারে এবার ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে চেয়ারম্যান হবার কথা ছিল, যার 2016 থেকে 2018 পর্যন্ত থাকার কথা এই পদে। মে মাসে আইসিসি সভায় সংস্থাটির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। এমনটা হলে এই দায়িত্বে 2021 সাল পর্যন্ত থাকবেন এই ভারতীয়। তাজিকিস্তানের বিপক্ষে এএফসি কাপের বাছাই পর্বের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পের প্রথম দিন উপস্থিত ছিলেন 21 জন ফুটবলার। এছাড়া সদ্য সমাপ্ত স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর 5 ফুটবলার ও ঢাকা আবাহনীর 1 জন ছুটি ও ব্যক্তিগত কাজে ঢাকার বাইরে থাকলেও মুঠোফোনে রিপোর্ট করেছেন। এদিকে জাতীয় দলের হয়ে সাম্প্রতিক হতাশা ভুলে ক্যাম্পে মনোযোগ দিতে চান দলের খেলোয়াড়রা। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলারদের স্বপ্ন চূড়ান্ত দলে জায়গা করে নেয়া। বিতর্কের দেয়াল টপকে 27 ফুটবলারের রিপোর্টিং এর মধ্য দিয়ে আবারও শুরু হলো জাতীয় দলের ক্যাম্প। তবে ফিলিপাইনে এএফসি কাপের ম্যাচে অংশ নিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলতে যাওয়া 6 ফুটবলার ও ডেনমার্কে অবস্থানরত জামাল ভুইয়া ক্যাম্পে যোগ দেবেন 2-1 দিন পর। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ 4 ফুটবলারের 2 জন ক্ষমা চেয়ে চিঠি দিলেও তাদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত জানায়নি ফেডারেশন। ধারণা করা হচ্ছে ফিফা কংগ্রেসে অংশ নিতে মেক্সিকোতে থাকা বাফুফের সভাপতি দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তবে নিষিদ্ধ না হলেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌখিক সতর্কতা পেয়েছিলেন আতিকুর রহমান মিশু, কিন্তু নিকট অতীতের সে তেতো অভিজ্ঞতা ভুলে বরং ক্যাম্পেই মনোনিবেশ করতে চান তিনি। আসলে যা হয়ে গেছে তো হয়ে গেছে, এটা নিয়ে আর ভাবার সময় নাই।
সামনে আসলে তাজিকিস্তানের সাথে 2টা ম্যাচ খুব ইম্পর্টেন্ট, আসলে এটাই হচ্ছে মূল ফোকাস এখন। চেষ্টা করব আসলে টিমে থাকার জন্য, যারাই টিমে থাকবে দেশের জন্য সর্বোচ্চ দিয়ে খেলবে। এদিকে 6 জন ফুটবলার এবারই প্রথম জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন। মূল দলের হয়ে তাজিকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকের স্বপ্ন তাদের চোখে। এখন প্যাচিং পর্যায়ে আছি, 34 জনের ভিতরে ডাকছে, এখন মূল দলে ঢুকতে পারলে ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে প্রথমবারের মতো। তবে এএফসি কাপের বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে সতর্ক থাকতে চান দলের ম্যানেজার। যেহেতু এটা কোয়ালিফাই করার একটা বিষয় আছে তাজিকিস্তান এবং বাংলাদেশের, যারা এটা হোম এন্ড অ্যাওয়ে খেলা, আমার মনে হয় যে এখানে একটা সঠিক পরিকল্পনার দরকার। সেই সাথে খেলোয়াড়দের মাঠে পারফর্ম করলে এবং আমরা যদি তাদেরকে সহযোগিতা করতে পারি, আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সে লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। 15 মে প্রধান কোচ লুডভিগ ডি ক্রুইফের বাংলাদেশে আসার সম্ভাবনার কথাও জানান তিনি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে। ইপিএলে হোঁচট খেয়েছে ম্যান ইউ। হেমারদের জয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন প্রায় শেষ রেড ডেভিলদের। রাতে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে লিভারপুল ও চেলসি। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। এবার দেশের হকি প্রসঙ্গ। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রিভি ডিভিশন হকি লিগ। দেশের শীর্ষ 12টি ক্লাব অংশ নিচ্ছে এবারের আসরে। লিগ পর্বের খেলা শেষে সেরা 6টি দলকে নিয়ে মাঠে গড়াবে সুপার লিগ। দেশের বড় দলগুলো শিরোপার ভিন্ন অন্য কিছুই ভাবছে না, আর ছোট দলগুলো চায় ভালো খেলে আসরে চমক দেখাতে। উদ্বোধনী ম্যাচে ক্লাব কাপ শিরোপা জয়ী আবাহনী খেলবে রেলওয়ে স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। মাওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। আবারও শুরু হচ্ছে দেশের হকির সবচেয়ে বড় আসর প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। হকি অঙ্গনের সব অস্থিরতাকে পেছনে ফেলে আবাহনী, মোহামেডান, উষা ও মেরিনারের মতো দেশ সেরা 12টি দলের অংশগ্রহণে শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত এই লিগ। লিগ ভিত্তিক প্রথম পর্ব শেষে সেরা 6টি দল নিয়ে শুরু হবে সুপার লিগের খেলা, যেখান থেকে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল জিতবে চ্যাম্পিয়নের খেতাব সহ 1 লাখ টাকার প্রাইজ মানি। রানার্স আপ দল পাবে 50,000 টাকা। এছাড়া ফেয়ার প্লে ট্রফি, সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার জন্য থাকছে আলাদা পুরস্কার। টেবিলে সবার নিচে থাকা দলটি রেলিগেটেড হয়ে যাবে প্রিমিয়ার লিগ থেকে। লিগ শুরুর আগের দিন সব দলের অধিনায়ক ও কর্মকর্তারা লিগ কমিটির সাথে আলোচনায় বসেছিলেন নিজেদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য। সভা শেষে বড় দলগুলোর অধিনায়করা জানালেন লক্ষ্য একটাই, আর তা হলো শিরোপা। লক্ষ্য আমাদের, যেহেতু ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়েছে, ভালো খেলছে বলে আমরা চ্যাম্পিয়ন হইতে পারছি, তো আমরা আমাদের ধারাবাহিকতাটা ধরে রাখার চেষ্টা করব। লিগে অবশ্যই আমরা চ্যাম্পিয়নের লক্ষ্যে নামবো মাঠে, এবং আমাদের অনেক ভালো টিম, টিমের অনেক ভালো স্পিড। তো আমরা লাস্ট ম্যাচ ছাড়া আমরা ওভারঅল অনেক ভালো খেলেছি। লক্ষ্য থেকে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার কোনো হবে না, কারণ ক্লাব কাপ আপনারা দেখছেন যে আমরা লাস্টের দিকে গিয়ে আর কি হেরেছি। আমরা তো আশা করি যে লিগে এটা হবে না। ছোট দলগুলো অবশ্য শিরোপার স্বপ্ন দেখছে না, তবে আবাহনী, উষার মতো ক্লাবগুলোর বিপক্ষে ভালো কিছু করতে চায় তারা। আমাদের কম্বিনেশন খুব ভালো, দীর্ঘদিন প্র্যাকটিস করছি এবং ম্যাক্সিমাম প্লেয়ার আমাদের জুনিয়র ন্যাশনাল ক্যাম্প করছে, অনেকগুলো 7-8 জন আছি। ইনশাল্লাহ ভালো প্রত্যাশা করতেছি লিগে। আবাহনীর সাথে আমরা ড্র করছি, ওয়ারির সাথে ভালো রেজাল্টে জিতেছি, বাংলাদেশ স্পোর্টিং সাথেও জিতছি আমরা। সো এভারেজ আমাদের টিম অবশ্যই ভালো, টপ 4টা টিমের মধ্যে থাকার লক্ষ্য আমাদের। সবশেষ 5 বছরে 3বারই যুগ্ম চ্যাম্পিয়ন দেখা গেলেও এবার বাইলজের আইন কঠোর রেখে এককভাবে চ্যাম্পিয়ন দল বের করে আনার প্রতিশ্রুতি দিল ফেডারেশন। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় হকি দলের কোচের জন্য এখন আবেদনপত্র জমা দিয়েছেন জার্মান পিটার গেরহার্ড ও হল্যান্ডের গাইস বোনেট। এর মধ্যে গাইস বোনেটকে পছন্দ হয়েছে ফেডারেশনের, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় দলের একজন বিদেশি কোচের জন্য হকি ফেডারেশনকে প্রতি মাসে $15,000 দিতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বুধবার এসব কথা জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল সাদেক। গাইস বনেট, সে চাইনিজ টিমকে এখন কোচিং করছে। দ্য মোমেন্ট ইজ ইন চায়না। তো হি হ্যাজ শোন ইন্টারেস্ট আমাদের বাংলাদেশের সমস্ত কিছু জেনে, হি হ্যাজ ডান এ লট অফ হোমওয়ার্ক আমাদের বাংলাদেশ হকি সম্বন্ধে। ইভেন বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার যারা, এও তার লিস্ট সে ইমেইলে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। বিসিবি আমাদেরকে, তারা বোর্ড মিটিংয়ে তাদের অ্যাপ্রুভ হয়েছে $15,000 পার মান্থ। আর আমরা বিসিবিকে কালকে আমরা বলছি যে আপনারা যে 250 কোটি টাকা আপনাদের যে এফডিআর আছে, সবাই আপনাদের কাছে আসতে যাচ্ছে, অল স্পন্সর, তাদের কাছ থেকে আমাদের কিছু দেন। রাজধানীর পিলখানা সদর দপ্তরে বিজিবি ও বিএসএফ এর মধ্যকার প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিএসএফ 32-24 পয়েন্টের ব্যবধানে বিজিবিকে পরাজিত করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা প্রতিপক্ষের সীমানায় আক্রমণ রচনা করে। খেলার প্রথমার্ধে দুই দলই মাঠের সমান আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। তবে দ্বিতীয়ার্ধে অনেকটাই পিছিয়ে পড়ে বিজিবি। শেষ পর্যন্ত লড়াই করার ইঙ্গিত দিলেও 24 পয়েন্টের বেশি অর্জন করতে পারেনি জিয়াউরের দল। 8 পয়েন্ট পিছিয়ে থেকে পরাজয় বরণ করে তারা। খেলা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফ প্রধান ছাড়াও দুই দেশের বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে নবম জাতীয় মহিলা কাবাডিতে বাংলাদেশ আনসারকে 13-12 পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসি। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল তারা। দলের সকলের সম্মিলিত চেষ্টায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে, বিজেএমসির খেলোয়াড়রা জানালেন এটি। এদিকে 2018 সালের এসএ গেমস ও আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা। রেফারির শেষ বাঁশি বাজার 1.5 মিনিট আগে বিজেএমসির 1 পয়েন্ট অর্জন। স্কোরবোর্ডে ফলাফল বিজেএমসি 13 ও বাংলাদেশ আনসার 12। এরপর অবশ্য একবার প্রতিপক্ষের সীমানায় আক্রমণ করলেও সফল হয়নি আনসার। শেষ বাঁশির আওয়াজে আনন্দ উল্লাসে ফেটে পড়ে বিজেএমসির মেয়েরা। সেই সঙ্গে এই জয়ে 2013 সালের পর টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলল তারা। এর আগে খেলার নির্ধারিত 40 মিনিট ছিল উত্তেজনায় পরিপূর্ণ। স্কোরবোর্ডে বেশিরভাগ সময় ছিল সমানে সমান। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর। জাতীয় লিগ হলেও খেলোয়াড়দের মনোযোগ জাতীয় দলের দিকে, আর সকলেই চান নিজের সেরা পারফরমেন্স দিয়ে দেশের জন্য ভালো কিছু অর্জন করা। দেশের বাইরের জন্য অনেক ভালো খেলা উপহার দিয়ে আসছি, আরো ভবিষ্যতে দিব। তো আমি আশা করি যেন যে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে যেন প্রতিবারই শুরু হয়। আমাদের অনেক চেষ্টা ছিল, আমাদের টিম ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল, যার কারণে আমরা উইন হয়েছি। ফেডারেশনের কর্তারা জানিয়েছেন সামনের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমাদের এই সেপ্টেম্বরে বিচ কাবাডি হবে ভিয়েতনামে। বিচ কাবাডি করে আসছি কক্সবাজার, ওখান থেকে আমরা প্লেয়ার বাছাই করছি। রিসেন্টলি তাদের একটা ট্রেনিং হবে। ওই ট্রেনিং এর সাথে সাথে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এবং অলিম্পিকের সাথে আলাপ করে আমাদের এসএ গেমসের ব্যাপারে আমাদের একটা ট্রেনিং সামনে হবে, যে ট্রেনিং এর মাধ্যমে আমরা পুনরায় ছেলে মেয়েদের বিল্ড আপ করার চেষ্টা করব। প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে আলাদাভাবে প্রশিক্ষণ ক্যাম্প করার পরিকল্পনার কথাও জানান ফেডারেশনের সহসভাপতি মাহফুজুল ইসলাম। সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। শিরোপা নিষ্পত্তি হয়ে গেলেও হাই ভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামবে দুই হেভিওয়েট লিভারপুল ও চেলসি। পয়েন্ট তালিকায় পাশাপাশি অষ্টম ও নবম জায়গায় আছে লিভারপুল ও চেলসি। লিভারপুলের মাঠ এনফিল্ডে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। অপর ম্যাচে স্টেডিয়াম অব লাইটে 1:15 মুখোমুখি হবে এভারটন ও সান্ডারল্যান্ড। ইংলিশ ফুটবল মানেই 4 বড় ক্লাবের লড়াই। সেই প্রথাগত ধারণায় পরিবর্তন এনেছে লিস্টার সিটি। আর এই পরিবর্তনের ধাক্কায় পয়েন্ট তালিকায় অপ্রত্যাশিতভাবে পিছিয়ে লিভারপুল ও চেলসি। অষ্টম স্থানে থাকা লিভারপুলের জন্য প্রিমিয়ার লিগের সফরটা খুব একটা ভালো না গেলেও ইউরোপা কাপের ফাইনালে আছে অলরেডরা। তাই এই ম্যাচ থেকে আত্মবিশ্বাস নেবার চেষ্টায় থাকবে ইউর্গেন ক্লপের দল। চলতি মৌসুমে উল্টো রথে চলছে চেলসির যাত্রা। আগের মৌসুমের চ্যাম্পিয়নরা আছে এবার নবম স্থানে। মরিনহোর অব্যাহতির পর নতুন কোচ হিডিংকের অধীনে খানিকটা খোলস মুক্ত হয়েছে ব্লুরা। তবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না এই দু দলের কেউই। চেলসিকে হারালে কাগজে কলমে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করার সম্ভাবনা টিকে থাকবে অলরেডদের। দু দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে আসে লিভারপুল। এছাড়া ইউর্গেন ক্লপ দায়িত্ব নেবার পর নিজেদের মাঠ এনফিল্ডে টানা 12 ম্যাচ অপরাজিত আছে রেডরা। ম্যান সিটি, ম্যান ইউনাইটেড এবং এভারটনের মতো ক্লাবগুলোর বিপক্ষে জয়ের সুখস্মৃতি আছে কৌতিনহো ফিরমিনোদের। তাই চলতি মৌসুমে প্রথমবারের দেখায় চেলসিকে হারানোর ধারাবাহিকতায় এবারও ধরে রাখতে চাইবে লিভারপুল। অন্যদিকে সাসপেনশনের কারণে এই মৌসুমে আর মাঠে নামতে পারবে না চেলসির অধিনায়ক জন টেরি। তার পরিবর্তে একাদশে ফিরবেন ব্রানিস্লাভ ইভানোভিচ। রায়হান মাসুদ, সময় সংবাদ। এদিকে ইপিএলে আবার হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হ্যামের মাঠে স্বাগতিকদের কাছে 3-2 গোলে হেরে গেছে রেড ডেভিলরা। এই হারে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল ভ্যান হলের শিষ্যদের। ঘরের মাঠ বোলেন গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে ওয়েস্ট হ্যাম। তার ফলও আসে বেশ দ্রুত। ম্যাচের মাত্র 10 মিনিটেই ডিএফরা শ্যাকর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 1 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও বিরতি থেকে ফিরেই অ্যান্থনি মার্শালের গোলে ম্যাচের সমতায় আনে। উইনস্টিন রিড হ্যামারদের হয়ে তৃতীয় গোল করলে আবারও এগিয়ে যায় স্লেভেন বিলিচের শিষ্যরা। শেষ পর্যন্ত দু দলের আর কেউই গোলের দেখা না পেলে বোলেন গ্রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ওয়েস্ট হ্যামের ঐতিহ্যের মাঠ বোলিং গ্রাউন্ডে তাদের শেষ ম্যাচে হয়ে গেল এক অঘটন।
উচ্ছৃঙ্খল সমর্থকরা হামলা করে ম্যানচেস্টার ইউনাইটেডের টিম বাসে। এতে কেউ তেমন হতাহত না হলেও শুরু হয় তুমুল বিশৃঙ্খলা। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পরে। ওয়েস্ট হ্যাম ক্লাব থেকে বলা হয়েছে, ঘটনায় জড়িতদের শাস্তিস্বরূপ দেয়া হবে আজীবন নিষেধাজ্ঞা। আপটন পার্কের বোলিং গ্রাউন্ড, এ মাঠে নিজেদের শেষ ম্যাচটি হয়তো আর মনে রাখতে চাইবেন না ওয়েস্ট হ্যাম সমর্থকরা। মাঠের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে জিতলেও মাঠের বাইরের কিছু সমর্থকদের ব্যবহার ছিল স্মরণ করার অযোগ্য। ম্যাচ শুরুর ৩৫ মিনিট আগে যখন মাঠে ঢোকে ম্যানচেস্টার ইউনাইটেড টিম বাস, তখন অতর্কিতে হামলা চালায় একদল উচ্ছৃঙ্খল হ্যামার সমর্থক, যাতে বাসের দুপাশে জানালার বেশ কিছু কাঁচ ভেঙে যায়। বাসের ভেতর থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলাররাও হয়ে যান আতঙ্কিত। অল্পের জন্য বেঁচে যান বাসটির ড্রাইভার। এই হামলার ফলশ্রুতিতে ম্যাচটি শুরু হয় ৪৫ মিনিট দেরিতে। মাঠের বাইরের এমন ঘটনার সম্মুখীন হয়ে মাঠের খেলাটাও মনমতো হয়নি রেড ডেভিলদের জন্য। তবে কোনো অজুহাত দেখাতে চাননি ভ্যান হাল। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমের মতে এমন ঘটনায় হতাশ ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ওয়েন রুনি। উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যেও কাজ করে আতঙ্ক। ওয়েস্ট হ্যামের এই স্টেডিয়ামে ইতিহাসে প্রথমবারের মতো সবাই প্রত্যক্ষ করলো এমন ঘটনা। আমরা এখানে খেলা দেখতে আসি এমন আতঙ্কিত হতে নয়। গত ৬৫ বছর ধরে আমরা এখানে আসছি, কখনো এমনটা হয়নি। কারো কারো স্মৃতিতে ভেসে ওঠে হিলসবরো ট্র্যাজেডিও। আসলে ঘটনাটা খুব অল্পতে সেরে যাওয়াতে স্বস্তি বোধ করছি। আমার মনে হচ্ছিল ৯২-এ ফিরে গিয়েছি আমরা। হিলসবরো স্মৃতি আমার মনে কাটা হয়ে বিচ্ছিল। আমি আমার ছেলেদের নিয়ে এখানে আসি, খুব নিরাপদ মনে হতো এখানে। আগামী মৌসুম থেকে অলিম্পিক স্টেডিয়ামে খেলবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। তবে বোলিং গ্রাউন্ডের শেষ দিনের স্মৃতি ফুটবল ইতিহাসের পাতায় লেখা থাকবে ন্যাক্কারজনকভাবে। রায়হান মাসুদ, সময় সংবাদ। লিগ ওয়ানের খবর। আগে নিশ্চিত হয়েছে লিগ শিরোপা। তবে শিরোপা উদযাপনের আগে আরো ২টি নিয়ম রক্ষার ম্যাচ খেলতে হবে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইকে। বোর্দোর মাঠে স্বাগতিকদের বিপক্ষে এবার মাঠে নামবে পিএসজি। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 12:30টায়। ত্রোয়েসের বিপক্ষে ম্যাচ জয়ের পর চতুর্থবারের মতো লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করে পিএসজি। এরপর নিয়ম রক্ষার ম্যাচে মোনাকোর বিপক্ষে হার ও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার পর আবারও ঘরোয়া লিগে ঘুরে দাঁড়ায় ফরাসি জায়ান্টরা। নিজেদের শেষ ৫ ম্যাচে শতভাগ জয় তুলে নেয়া লরা ব্লার দল এবার মাঠে নামবে বোর্দোর বিপক্ষে। ১৯৭০-৭১ সালের পর চলতি মৌসুমে রেকর্ড ৯৭ গোল করা পার্সিয়ান শিবিরে ইব্রাহিমোভিচের মতো লিগ সেরা ফুটবলার থাকায় শক্তিতে ও আত্মবিশ্বাসে অতিথিরা থাকবে এগিয়ে। তবে বোর্দোর মাঠে পিএসজির পরিসংখ্যানটা খুব একটা ভালো নয়। শেষ ২৫ ম্যাচে এই মাঠে মাত্র ৩ জয় পেয়েছে তারা। অন্যদিকে লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ ৯ লিগ ম্যাচের মাত্র একটিতে জিতেছে স্বাগতিকরা। মানিকগঞ্জের পাটুরিয়াতে পদ্মার পাড়ে নির্মাণ করা হবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যার জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় ৫১৯ কোটি টাকা। বুধবার শেখ হাসিনা নামক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার। তিনি জানান, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের জন্য আন্তর্জাতিক সংস্থার সাথে আলোচনা অব্যাহত রয়েছে। দ্রুতই চুক্তি স্বাক্ষর করা হবে। স্টেডিয়ামের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনের সময় ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ছিলেন সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়। মাঠ ও মাঠের বাইরে খেলোয়াড়দের আয়, গণমাধ্যমে জনপ্রিয়তা এবং গুগল সার্চ অনুসারে শীর্ষ ২০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে ইএসপিএন। সেরা ২০ অ্যাথলিটদের তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। আর সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতি মাসে $৫২ মিলিয়ন বেতনের সাথে বিজ্ঞাপন থেকে ২৭ মিলিয়ন আয় করেন রোনালদো। টুইটারে তার অনুসারীর সংখ্যা ৪২ মিলিয়নেরও বেশি, যা তাকে সাহায্য করেছেন সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় নির্বাচিত হতে। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস। প্রতি মাসে তার আয় $৬৭ মিলিয়ন। $৬৮.৫ মিলিয়ন আয় করা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি রয়েছেন তৃতীয় স্থানে। জনপ্রিয় এই ফুটবলারের নেই কোনো ফেসবুক কিংবা টুইটার অ্যাকাউন্ট। চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। এরপর যথাক্রমে রয়েছেন টেনিস খেলোয়াড় রজার ফেদেরার, মার্কিন বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট, গলফার টাইগার উডস। আর রিয়ালের সেরা একাদশে জায়গার জন্য লড়াই করলেও সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দের তালিকায় ৮ম স্থানে রয়েছেন কলম্বিয়ান স্ট্রাইকার হামেস রদ্রিগেজ। এরপর রয়েছেন রাফেল নাদাল, বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়েন্ট, ফুটবলার গ্যারেথ বেল, গলফার ফিল মিকেলসন, মহেন্দ্র সিং ধোনি, উসাইন বোল্ট, নোভাক জোকোভিচ, ওয়েন রুনি, মারিয়া শারাপোভা, মেসুত ওজিল ও ইব্রাহিমোভিচ।
এবার টেনিস। রোম ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে, রজার ফেদেরার, নিশিকোরি, স্তানিস্লাস ওয়াব্রিঙ্কা ও ডেভিড ফেরার। আসরের শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা জোকোভিচ 7-5 ও 7-5 গেমে হারিয়েছেন ফ্রান্সের স্টিফেন রবার্টকে এবং ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে 6-3 ও 6-3 গেমে হারিয়েছেন রাশিয়ার মিখায়েল কুকুসাকিনকে। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা রজার ফেদেরারের কঠিন পরীক্ষা নিয়েছেন 19 বছর বয়সী জার্মান টেনিস খেলোয়াড় জেরিভ। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের 44তম স্থানে থাকা আলেকজান্ডার জেরিভের বিপক্ষে 6-3 গেমে প্রথম সেটে জয় পান ফেদেরার। দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে, কিন্তু তরুণ জেরিভের বিপক্ষে শেষ পর্যন্ত 7-5 গেমে দ্বিতীয় সেটের সাথে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন সুইস তারকা ফেদেরার। দ্বিতীয় রাউন্ডে জয় পেতে ফেদেরার সময় নেন মাত্র 1 ঘন্টা 27 মিনিট। অন্যদিকে আসরের সাবেক রানার্স আপ ওয়াব্রিঙ্কাকে ঘাম ঝরাতে হয়েছে তৃতীয় রাউন্ডের টিকিটের জন্য। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থাকা ওয়াব্রিঙ্কা 5-7, 6-2 ও 6-1 গেমে হারিয়েছেন ইতালির বিনোইত পেইরেকে। ফিল হিউজের মৃত্যুতে প্রভাব বিস্তার করেনি মেডিকেল টিম কিংবা অ্যাম্বুলেন্সের দেরিতে উপস্থিতি। এমনকি হিউজের হেলমেটটিও ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট আইন অনুসারে প্রথম শ্রেণীর ও সম্পূর্ণ নিরাপদ। প্রতিবেদনে এমনটাই দাবি করেছে হিউজের মৃত্যুর ঘটনা পুনঃতদন্তের জন্য গঠিত ক্রিকেট অস্ট্রেলিয়ার স্বাধীন তদন্ত কমিশন। এদিকে আইসিসির কাছে ঘরোয়া লিগে বদলি খেলোয়াড়দের ব্যাট বল করতে দেওয়ার অনুমতি চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ডেভিড কার্টিনকে প্রধান করে গঠন করা কমিটির প্রতিবেদনে হিউজের মৃত্যুকে নিছক দুর্ঘটনা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে অনুসারে অ্যাম্বুলেন্সের 20 মিনিট দেরিতে উপস্থিতি কিংবা মাঠে উপস্থিত মেডিকেল টিমের কোনো ভুল বা অবহেলা ছিল না। এমনকি হিউজের ঘাড়ের যে অংশে আঘাত লেগেছিল আধুনিক ব্রিটিশ হেলমেটও তা প্রতিহত করতে পারত না উল্লেখ করে খেলোয়াড়দের নিরাপত্তার জন্য উইকেট রক্ষক ও পিচের আশেপাশে উপস্থিত ফিল্ডারদের হেলমেট পরার অনুরোধ করেছে তদন্ত কমিটি। তবে সর্বাধুনিক ব্রিটিশ হেলমেটও খেলোয়াড়দের নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। 2014 সালে নভেম্বরে শেফিল্ড শিল্ড খেলার সময় পেস বোলার অ্যাবটের লাফিয়ে ওঠা এক বাউন্সারের আঘাতে মৃত্যু হয় হিউজের। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃহস্পতিবার শুরু হচ্ছে বিপিএল এর ষষ্ঠ রাউন্ড। মিরপুরে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। মর্যাদার লড়াইয়ে জিততে চায় দুদলই। বৈশাখের তীব্র গরমের প্রভাব বিপিএলেও মাঠে মনোসংযোগ থাকছে না ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের। বাড়ছে ইনজুরি সংখ্যা, সচেতন হওয়ার পরামর্শ। তাজিকিস্তানের বিপক্ষে এএফসি কাপের বাছাই পর্বের জন্য শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। প্রথম দিন যোগ দিয়েছেন 21 ফুটবলার। এবং বৃহস্পতিবার শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। অংশ নিচ্ছে শীর্ষ 12টি ক্লাব। উদ্বোধনী ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ রেলওয়ে স্পোর্টিং ক্লাব। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।